আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। আয়তে আছে একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম লিম্ফোসাইট। 2 হবে ডবল আই আর কি, ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে তা নির্ধারণ করো মাইটোকন্ড্রিয়াতে। 3 রসের উৎস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে মূলজ চাপ, সমসংযোগ, অসম সংযোগ বল, বাষ্পমোচন টান, তাই সবকটি হবে। 4 মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। 5 হাঁপানি রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত উপকারটি হচ্ছে ডাটুরি। 2 আছে 82, 2-এর প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে হবে অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 2 হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা রুবিস্কো উৎসেচক দ্বারা পরিচালিত হয়। রুবিস্কো হচ্ছে রিবিউলেজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ হলো উৎসেচকটার পুরো নাম। নাম্বার 3 হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দ অংশে মহাশিরা যুক্ত থাকে। 4 খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে গলগণ্ড বা গয়টার রোগ হয়। 2 আছে তারপরে আছে সত্য মিথ্যা নিরূপণ করো। 5 মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, সত্য। 6 চ্যাপ্টাকৃমি রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এটা মিথ্যা। চ্যাপ্টাকৃমি রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম সেল বা শিখাকোষ। 7 রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, সত্য। 8 অস্থিসন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা মিথ্যা। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে মস্তিষ্কে থাকে, ওটা হবে সাইনোভিয়াল তরল, যেটা আমাদের হাঁটু বা যে কোনো হাড়ের জয়েন্টে থাকে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে মাইটোকন্ড্রিয়া হবে ক্রেবস চক্র, নেফ্রন হবে বৃক্কের গঠনগত একক, আর গ্রানা হচ্ছে আলোক দশা। মাইটোকন্ড্রিয়া গ্রানাতে আলোক দশা সম্পন্ন হয়। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 12 নম্বর বা এক্স ডবল আই হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম ডায়াফ্রাম, দিয়ে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিলে হবে। 13 হচ্ছে একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লেখো যা অগ্নাশয়ে থাকে, ট্রিপসিন। 3-এর আইতে বলেছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? লিখবে যে সাইট্রিক অ্যাসিড দিয়ে ক্রেবস চক্র শুরু হয় বলে একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল মূলক থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র নামেও পরিচিত। 2 বলেছে ব্যাপন এবং অভিস্রবণে 2টি পার্থক্য লেখ। ব্যাপন আর অভিস্রবণের প্রথম পার্থক্য হচ্ছে ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। আর ব্যাপনে হচ্ছে পদার্থের সমস্ত রূপ যেমন কঠিন তরল গ্যাসের মধ্যে ঘটে, আর অভিস্রবণ কেবলমাত্র দ্রবণের ক্ষেত্রে ঘটে। এছাড়া আরও আছে যেমন ব্যাপন হচ্ছে ভিন্ন ঘনত্বযুক্ত এবং সমধর্মী বা ভিন্নধর্মী হয়, আর অভিস্রবণ ভিন্ন ঘনত্বযুক্ত এবং অবশ্যই সমধর্মী হয়। ব্যাপনের ক্ষেত্রে দ্রাবক এবং দ্রাব অণু সঞ্চারিত হয়, আর অভিস্রবণে কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চারিত হয়। ব্যাপন বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে সঞ্চারিত হয়, আর অভিস্রবণ হচ্ছে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে সঞ্চারিত হয়। 3 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের রেচন পদার্থ গদের দুটি অর্থকারী গুরুত্ব লেখো। অর্থকারী গুরুত্ব, এই যে গদ রেচন পদার্থ গদ, অর্থকারী গুরুত্ব হচ্ছে 1 হলো কাষ্ঠশিল্পে এবং বই বাঁধাই শিল্পে গদ আঠা হিসেবে ব্যবহৃত হয়। 2 কাগজ প্রস্তুতিতে এবং বাড়ি দেয়াল চুনকাম করতে গদ লাগে। 4 দিয়েছে শক্তির মুক্তি এবং রূপান্তরে শ্বসনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে শ্বসনের তাৎপর্য, শক্তির মুক্তি এবং রূপান্তর। 1 হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় তা শ্বসন প্রক্রিয়ায় মুক্ত হয়ে জীবের পুষ্টি, রেচন, বৃদ্ধি, চলন, গমন প্রভৃতি নানান শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করে। কোষের আয়তন বৃদ্ধি এবং বিভাজন প্রক্রিয়ার জন্য এই শক্তি ব্যয়িত হয়। 2 হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি স্তন্যপায়ী এবং পক্ষী শ্রেণীর প্রাণীদের রক্তকে গরম রাখতে সাহায্য করে। 3 জোনাকি এবং কোনো সামুদ্রিক প্রাণীর শরীর থেকে যে আলো বিকীর্ণ হয় তা শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির রূপান্তর মাত্র। 4 নম্বর ইলেকট্রিক রে নামক মাছের দেহ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা শ্বসনের ফলে উৎপন্ন শক্তির রূপান্তর। 5 দিয়েছে পেরিকার্ডিয়াম কি এর কাজ লেখো।
পেরিকার্ডিয়াম কি, এর কাজ লেখো। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডকে ঘিরে যে পাতলা পর্দার আবরণ থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে। এর কাজ হচ্ছে, এক হলো হৃৎপিণ্ডকে স্বতন্ত্রতা দান করে, 2 হৃৎপিণ্ডকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, 3 হৃৎপিণ্ডকে বেশি প্রসারিত হতে বাধা দেয়, আর 4 পেরিকার্ডিয়ামে উপস্থিত তরল হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন ও প্রসারণে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন বলেছে হিমোসিল কাকে বলে আর কোন প্রাণীদেহে হিমোসিল দেখা যায়। লিখবে হিমোসিল কাকে বলে। অমেরুদণ্ডী প্রাণীদের যে দেহ গহ্বরে রক্ত প্রবাহিত হয় তাকে হিমোসিল বলে। আর কোন প্রাণীদের হিমোসিল দেখা যায়। আরশোলা, চিংড়ি প্রভৃতি সন্ধিপদী প্রাণী এবং শামুক, ঝিনুক প্রভৃতি কম্বোজী প্রাণীদেহে হিমোসিল দেখা যায়। সাথে দিয়েছে মিথজীবী পুষ্টি বলতে কি বোঝো, উদাহরণ দাও। মিথজীবী ও পুষ্টি আর মিথজীবী পুষ্টি একই। লিখবে যে পুষ্টি পদ্ধতিতে দুটো ভিন্ন প্রজাতির জীব পরস্পরের সাহচর্য থেকে পুষ্টি সম্পাদন করে এবং উভয় পরস্পরের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবী পুষ্টি বলা হয়। যেমন হচ্ছে মানুষের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া বাস করে যারা আমাদের পাচনে এবং ভিটামিন সংশ্লেষে সাহায্য করে, এটা প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে মিথজীবিতা হচ্ছে তোমার যেমন কিছু প্রজাতির শৈবাল আর ছত্রাক একত্রে লাইকেন গঠন করে। এর শৈবাল অংশ সালোক সংশ্লেষের দ্বারা খাদ্য উৎপাদন করে আর ছত্রাক অংশ অপর গাছের ডালে সংলগ্ন থাকতে সাহায্য করে। 4 নম্বরে আসি। 4-এ বলেছে, 4-এর আয়তে দিয়েছে মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে বলেছে নিচের যেগুলো দেখাতে বলেছে, ওই যে বোম্যান ক্যাপসুল, গ্লোমেরিউলাস, তারপরে হেনরি লুপ সংগ্রাহী নালী, এগুলো দেখাতে হবে। তো এটা হচ্ছে নেফ্রনের ছবি। এই যে হচ্ছে তোমার বলেছে গ্লোমেরিউলাস, হেনরি লুপ সংগ্রাহী নালী, বোম্যান ক্যাপসুল। এই যে এটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, সংগ্রাহী নালী, হেনরি লুপ, এই যে নিকটবর্তী আর দূরবর্তী সংগ্রাহী নালী, এইটা নালিকা, এটা হলো সংগ্রাহী নালিকা, হেনরি লুপ, বোম্যান ক্যাপসুল, আর হচ্ছে দিয়েছে গ্লোমেরিউলাস। আচ্ছা, এই ছবিটা আরও পরিষ্কার আছে। এই যে বোম্যান ক্যাপসুল, এটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, এটা গ্লোমেরিউলাস, এটা হচ্ছে দূরবর্তী, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা, হেনরি লুপ, এই ছবিটা আরও ভালো আছে। এই ছবিটা দেখে এঁকে যেগুলো দেখাতে বলেছে চিহ্নিত করে দেবে। আর সব ডান দিকে লেবেলিং করবে। অথবাতে আছে মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি এঁকে অংশগুলো চিহ্নিত করতে বলেছে, ডিওডিনাম, অগ্ন্যাশয়, পাকস্থলী আর গ্রাসনালী। আচ্ছা, এইটা মানুষের পৌষ্টিকতন্ত্রের এইভাবে ছবিটা আঁকবে। আমাদের যেগুলো দেখাতে বলেছে, এই যে ডিওডিনাম, অগ্ন্যাশয়, গ্রাসনালী আর পাকস্থলী, এই কটাই শুধু দেখাবে আর এই সব লেবেলিংগুলো এই ডান দিকে রাখবে। আচ্ছা, 2 নম্বর বলেছে এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলে কেন। আচ্ছা, এভি নোডের পুরো নাম হচ্ছে অ্যান্ট্রিওভেন্ট্রিকিউলার নোড, আর হৃৎপিণ্ডের ডান অলিন্দের পশ্চাৎভাগে যেখানে করোনারি সাইনাস উন্মুক্ত হয় সেই স্থানের নিকটে অবস্থিত, আর মিনিটে 40 থেকে 60 বার হৃৎস্পন্দন সৃষ্টি করে। এটি হৃৎপিণ্ডের আচ্ছা, এটাই লিখবে যে এই এভি নোড মিনিটে 40 থেকে 60 বার হৃৎস্পন্দন সৃষ্টি করে বলে তাই একে হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয়। ওর সাথে রয়েছে যে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন কিভাবে হয়। মানব হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন হচ্ছে সিস্টোল আর স্বতঃস্ফূর্ত প্রসারণ হচ্ছে ডায়াস্টোলের মাধ্যমে রক্ত সংবাহিত হয়। মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন নিম্নরূপে ঘটে। এক হচ্ছে অলিন্দদ্বয়ের ডায়াস্টোল, দেহের বিভিন্ন কলাকোষ থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং হৃৎপিণ্ড প্রাচীর থেকে করোনারি সাইনাস অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে বয়ে নিয়ে আসে। এই সময় ডান অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল হয়, আর এই ডায়াস্টোল অবস্থাতে থাকাকালীন ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। 2 নম্বর হচ্ছে অলিন্দদ্বয়ের সিস্টোল হচ্ছে অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলেদের সংকোচন অর্থাৎ
সিস্টোল হয়। এই সময় দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা খুলে যায়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে আর বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। 3 নম্বর হলো নিলয়দ্বয়ের ডায়াস্টোল। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে রক্ত অলিন্দদ্বয় থেকে বাম নিলয় আর ডান নিলয়ে প্রবেশ করলে নিলয়দ্বয়ের প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল শুরু হয়। এই সময় অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলিউনার কপাটিকা বন্ধ থাকে। 4 নম্বর হচ্ছে নিলয়দ্বয়ের সিস্টোল। রক্তে ভর্তি হয়ে গেলে নিলয়দ্বয়টির সংকোচন অর্থাৎ সিস্টোল হয় এবং নিলয় মধ্যস্থ রক্তচাপ বৃদ্ধিতে দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি পালমোনারি কপাটিকা আর আওর্টিক কপাটিকা খুলে যায়। ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং ধমনী তন্ত্রের সাহায্যে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবে হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন আর প্রসারণের দ্বারা রক্তের সংবহন হয়। প্রসঙ্গত উল্লেখ্য বিষয় হলো, অলিন্দদ্বয় যখন সংকুচিত হয় নিলয়দ্বয় তখন প্রসারিত অবস্থায় থাকে, অপরপক্ষে অলিন্দদ্বয় যখন প্রসারিত হয় নিলয়দ্বয় তখন সংকুচিত অবস্থায় থাকে। অথবাতে আছে মানব রক্তে হিমোলাইসিস ঘটলে কি কি সমস্যা দেখা দিতে পারে আর মানুষের রক্ততঞ্চনের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। আচ্ছা, মানব রক্তে হিমোলাইসিস ঘটলে কি সমস্যা হতে পারে। আচ্ছা, হিমোলাইসিসটা কি আগে একটু বলে নিই। হিমোলাইসিস হচ্ছে ক্রস ম্যাচিং না করে অর্থাৎ ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণ করলে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেলস মানে যেটা লোহিত রক্তকণিকা আর কি, সেগুলো দলা পাকিয়ে যায় এবং পরে ভেঙে যায়। তো আরবিসি ভেঙে যাওয়া মানে হচ্ছে তোমার শরীরে অক্সিজেন সাপ্লাই হবে না। তো এই ঘটনাকে বলা হয় হিমোলাইসিস। আচ্ছা, হিমোলাইসিসের ফলে কি হয় বলেছে, রক্তের গ্রুপের ভিত্তিতে সম্ভব নয় এমন ক্ষেত্রে শিরান্তর রক্ত সঞ্চালন ঘটলে প্রথমে গ্রহীতার দেহে দাতার লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনেশন বা পিণ্ড ভবন, পরে হিমোলাইসিস ঘটে। আর হিমোলাইসিস ফলে গ্রহীতার দেহে পরবর্তীকালে জন্ডিস দেখা দেয় এবং জন্ডিস মারাত্মক হলে স্বাভাবিকভাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এর সাথে আছে মানুষের রক্ততঞ্চনের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। আচ্ছা, রক্ততঞ্চন পদ্ধতি। রক্ততঞ্চন প্রক্রিয়াটি একটি দ্রুত সংঘটিত ধারাবাহিক পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়া। এই প্রক্রিয়াটি 13টি ফ্যাক্টরের উপস্থিতিতে ঘটে আর 2 থেকে 5 মিনিটে সম্পন্ন হয়। পর্যায়সমূহ: পর্যায় 1, ক্ষতস্থান থেকে রক্তপাতের সময় ক্ষতিগ্রস্ত কলাকোষ এবং রক্তস্থিত অনুচক্রিকা কাটা রক্তবাহের সংস্পর্শে ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ নির্গত করে। তাহলে ক্ষতস্থান এবং বিনষ্ট অনুচক্রিকা থেকে থ্রম্বোকাইনেজ বেরোলো। 2 নম্বর পর্যায়ে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন রক্তরসস্থিত প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। 3 হচ্ছে সক্রিয় থ্রম্বিন রক্তরস স্থিত ফাইব্রিনোজনকে ফাইব্রিনে পরিণত করে, দ্রবণীয় ফাইব্রিনোজনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন তন্তুর পলিমার জালকাকারে বিন্যস্ত হয় এবং রক্তস্থিত লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা ফাইব্রিন জালে আবদ্ধ হয়। এর ফলে ক্ষতস্থানে রক্ত অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থে পরিণত হয়ে এবং রক্ততঞ্চন ঘটে। আর রক্ততঞ্চনের এই সব পদ্ধতির শব্দচিত্রটা এটা লিখে নিতে পারো, এটা মুখস্থ করে রাখলেও নিজেরা ভাষা দিয়ে এটাকে লিখে দিতে পারবে। নাম্বার 3-এ আছে ফটোলাইসিস কি আর বলেছে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোকের ভূমিকা লেখো। লিখবে সূর্যালোকের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরিন আয়নের সহায়তায় সক্রিয় ক্লোরোফিলের দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নে পরিণত হয়। জলের এই প্রকার আয়নীকরণকে জলের আলোক বিশ্লেষণ বা জলের ফটোলাইসিস বলা হয়। রবার্ট হিল এই ঘটনাটি পরীক্ষা দ্বারা প্রমাণ করেন বলে একে হিল বিক্রিয়াও বলে। আচ্ছা, ওটা যদি বলতে অসুবিধা হয় তো এটা বলতে পারো যে সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলে, এটাও বলতে পারো। এর সাথে যেটা রয়েছে যে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোকের ভূমিকা। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের উৎস হচ্ছে স্থলজ উদ্ভিদে, কার্বন ডাই অক্সাইডের উৎস বা বায়ুর গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড, আর জলজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের উৎস জলে দ্রবীভূত কার্বনেট আর বাইকার্বনেট যৌগ। ভূমিকা হচ্ছে, এক হলো সালোক সংশ্লেষের একটি কাঁচামাল কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এবং জলের বিক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। 2,
কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, অর্থাৎ অঙ্গার আত্তীকরণ ঘটে। সুতরাং কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। আর সূর্যালোক হচ্ছে উৎস, জীবজগতের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আগত আলোকরশ্মির কেবলমাত্র দৃশ্যমান আলোকরশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। ভূমিকা 1 হচ্ছে সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিল দ্বারা শোষিত হলে ক্লোরোফিল সক্রিয় বা তেজময় হয়ে ওঠে এবং ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়ে যায়। এই সক্রিয় ক্লোরোফিল জল অণুকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপাদন করে। একে ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ বলে। অথবাতে আছে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। এই লেখচিত্রটা তোমরা দিয়ে দিতে পারো। এটা ওকে বলে কেলভিন চক্র। তোমার অন্ধকার দশা সালোক সংশ্লেষের আরোপ নিরপেক্ষ দশা ছকের সাহায্যে এইটা পেয়েছিল। আজকে আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।